চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী হাসান মাহমুদের কাছে। হাসান ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে সঙ্গীত শিল্পীকে পেলে আসলে গান এবং শেষে তারটা দুটো একটা অন্যরকম মেলবন্ধনের জায়গা। কোনোটাকে ছাপিয়ে আসলে আলাদা করে একটা দিকে ফোকাস করার উপায় নেই। তো আজকে তারটা দেবই, কিন্তু আড্ডার শুরুটা গান দিয়ে করব। কোন গানটি দিয়ে শুরু করছি? বাঙালির মধ্যে আন্দোলন, সংগ্রাম, শান্তির একটি নিবিড় সম্পর্ক। তো আমাদের মহান মুক্তিযুদ্ধে শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের একটি গান, যে গানটি সুর এবং কণ্ঠ দিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মা গো ভাবনা কেন। বড় শক্তি পাওয়া যায়। আমি জানি না অন্য ভাষাভাষী মানুষ এই গানটা শুনে একদম এবং আমাদের এই উপমহাদেশে না, সারা পৃথিবীর মধ্যে আপনি নিশ্চয়ই অবগত, যেহেতু সঙ্গীতের সাথে আপনি সংশ্লিষ্ট, আমাদের দেশাত্মবোধক গান অর্থাৎ মাতৃবন্দনা যেটাকে আমরা বলি, দেশাত্মবোধক গান যেটাকে বলি, পৃথিবীর শ্রেষ্ঠ গান বোধহয় ফ্রান্স, এটা আমার জানা মতে, দেন বাংলাদেশ। এবং শত নয়, সহস্র নয়, লক্ষ লক্ষ গান লেখা হয়েছে এই দেশ মাতৃকাকে কেন্দ্র করে। এবং মহান মুক্তিযুদ্ধে আপনি যদি সালাম সালাম হাজার সালাম, মা গো ভাবনা কেন, তীরহারাই ঢেউর সাগর পাড়ি দিবড়ে, ছোটদের বড়দের সকলের, অজস্র অজস্র। এবং এখন পর্যন্ত কত মেলোডি, কত রোম্যান্টিক, কত মানে আদল। যেমন আমার গুরু বশির আহমেদ, শ্রদ্ধা বশির আহমেদ একটি গান করেছেন, যদি অনুমতি দেন, শ্রদ্ধা গাজী মাঝারের লেখা। কতটা মেলোডি, এটা দেশাত্মবোধক গানে কতটা টাচি হতে পারে। আমার খাতায় প্রতি পাতায়, প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। তুই আমার দেশ রে, আমার খাতায় প্রতি পাতায়, প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। তুই আমার দেশ রে, আমার প্রাণে বাজে তোরই অহংকার, আমার গানের সুরে মাগো তোরই অভিশাপ। আমার প্রাণে বাজে তোরই অহংকার, আমার গানের সুরে মাগো তোরই অভিশাপ। আমি তোর নিবিড় মায়াতে, আমি তোর স্নেহের ছায়াতে ভালোবাসার ছবি আঁকি মেঘনা যমুনায়। তুই আমার প্রেমের, আমার খাতায় প্রতি পাতায়, প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। তুই আমার দেশ রে। মানে আমি বোঝাতে পারবো না যে একটি দেশের প্রতি এরকম আকুতি নিবেদন, যেখানে মা এসছে, দয়িতা এসছে, দয়িতা মিন্স প্রেমিকা এসছে, ইভেন নিজেকে এভাবে নিবিড়ভাবে ঢেলে দেয়া যায়, এটি অন্য কোনো দেশের দেশাত্মবোধক গান আপনি পাবেন কিনা জানি না। ইভেন আমাদের সংগ্রামী গানগুলোর মধ্যে এমন এমন শব্দ, এমন এমন বাক্য, এমন এমন উপমা, যেগুলো একদিকে আপনাকে উজ্জীবিত করবে, আরেকদিকে আপনাকে কোমল করবে। আমরা যখন তিনজন গীতিকার নিয়ে একটি গান গাওয়া হয়েছে আমাদের স্বাধীন মেলা বেতার কেন্দ্রে, যেটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়, চাষাদের মুটেদের মজুরের, ছোটদের বড়দের সকলের, সকল শ্রেণীর মানুষের সন্নিবেশ এই একটি এই গানে চলে এসছে। দেশ তো আসলে মা,
এবং মায়ের আদতে তাই মায়ের ছায়ায় তো সবাই বেড়ে ওঠে এবং এই একদম, সন্তানদের কোনো বিভেদ হয় না। না। এই যেটা বলছিলেন চাষাদের মুটেদের মজুদের, অসাধারণ গান। এই যে চাষা মুটের মজুর বা ছোট বড় সকলকে নির্বিশেষে নিয়ে যে মাতৃবন্দনা, যে দেশের বন্দনা, যে সংগ্রামের কথা, সবকিছু মিলে আসলে অনন্য একটা জায়গায় চলে গেছে আমাদের দেশাত্মবোধক গানের আমাদের জগৎটা। দেশটা যেহেতু সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশটা পেয়েছি। আমাদের প্রত্যেকটা সৈনিকের, যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, যারা কলম সৈনিক, যারা কণ্ঠযোদ্ধা, কিংবা যারা নেপথ্যে কাজ করেছে, যন্ত্রশিল্পী, কিংবা যারা বুদ্ধিজীবী, প্রত্যেকের যে মানস, যেই অভীষ্ট লক্ষ্য ছিল যে একটি অসাম্প্রদায়িক, বিভেদহীন, শ্রেণী বৈষম্যহীন একটি রাষ্ট্র হবে, একটি বাংলাদেশ হবে। পরিতাপের বিষয়ে আমরা 50 বছর পরেও সেই দেশটি কিন্তু পাইনি। আক্ষেপের কথা বলতে গেলে আমাদের নানান বিষয় চলে আসে। আসবে। আজ আমাদের আড্ডার মাঝে আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে চাই। হাসান ভাই, আপনি দীর্ঘদিন ধরে গানের সাথে আছেন, গানের শুরু হয়েছিল কবে? আমি যদি সহজ করে বলি, আসলে গানের চেয়ে আমার বেশি সম্পর্ক হচ্ছে সংগঠনের সাথে। আমরা একটি সংগঠন করেছিলাম আজ থেকে 38 বছর আগে। এই সংগঠনের স্বপ্ন করি। আমার যদি বিকাশ বলেন, উত্তরণ বলেন, একটু ছড়িয়ে দেওয়ার সুযোগের কথা বলেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো স্বপ্নকুড়ির কাছে। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আশরাফ আলী স্যার পৃথিবীতে নেই, মেহেরুন্নেসা ম্যাডাম পৃথিবীতে নেই। আমাদের যে আরেক বন্ধু ছিল আফতাব আলী লোনি, যিনি আমাদের সাংগঠনিক গানটি লিখেছেন, মানব না কোনো বাধা আমরা, সে এখন ব্যাধিতে আক্রান্ত, দুটো কিডনি তার নেই, ডায়ালিসিস করে চলতে হয়। তো এই সংগঠনের করার পেছনে একটি লক্ষ্য ছিল যে আমরা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবো, পজিটিভ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। যেই কথা, আক্ষেপের কথা বললেন, তা আমি এখনো হতাশ নই। আমার এই গানটি সাংগঠনিক বন্ধুর লনের গানটি একটু শুনে থাকেন। একটু শুনুন। মানব না কোনো বাধা আমরা, দুর্বার গতি নিয়ে চলবো, গণমানুষের দ্বারে দ্বারে স্বপ্নপুরীর গান ছড়িয়ে দেব। মানব না কোনো বাধা আমরা, দুর্বার গতি নিয়ে চলবো, গণমানুষের দ্বারে দ্বারে স্বপ্নপুরীর গান ছড়িয়ে দেব। মানব না কোনো বাধা আমরা। একটা প্রত্যয় ছিল, একটা কমিটমেন্ট ছিল, একটা লক্ষ্য ছিল। আমরা এখন লক্ষ্যচ্যুত হইনি, হতাশ হই, ব্যথিত হই, রক্তাক্ত হই, কিন্তু স্বপ্ন দেখার যে প্রবণতা জীবনের শুরু থেকে, কৈশোর থেকে আমাদের মধ্যে শুরু হয়েছিল, আমাদের পূর্ববর্তী প্রজন্ম যে বীজ আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন, আমরা সেই স্বপ্নকে নিয়ে এখন এগোতে চাই। এবং ব্যক্তিগত জীবন বলতে আমার 2 সন্তান, অরিত্র, মাটিয়া, তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ে। অরিত্র আইআর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমার মেয়ে মাটিয়া কম্পারেটিভ লিটারেচার, সেও জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে। এবং আমার স্ত্রী গৃহিণী। বেড়ে ওঠাটা হচ্ছে একেবারেই গ্রামে বলতে মফস্বরে। আমার দ্বীপ জেলা পোলা আমার বাড়ি, চারদিকে নদী, মাঝখানে একটি ভূখণ্ড। নদী বলতে দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে তেঁতুলিয়া, উত্তরে মেঘনা, পূর্বে মেঘনা, এর মাঝে একটি ভূখণ্ড। এবং এটা হওয়া উচিত ছিল বাংলাদেশের নয়, উপমহাদেশের একটা ভ্যানিস। আমরা যেমন ইটালিতে বেড়াতে যাই, ইটালিতে বেড়াতে যাওয়ার মানে হলো ভ্যানিসে যাওয়া। ভ্যানিসের চেয়ে অনেক সমৃদ্ধ একটি পর্যটন কেন্দ্র হতে পারত ভোলা। কেন এটি হলো না জানি না, কারণ এখানের প্রাণ প্রকৃতি এতই সজীব, অতি প্রাণবন্ত যে আপনি যদি একটু বেড়াতে যান, আপনি কিন্তু একটু ভাববেন যে এই জেলাটিতে বা এই অঞ্চলে আমি আগে কেন এলাম না। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এর মাঝে লড়াই করে আর বেঁচে থাকে। একটি সুপারি গাছের মতো, সুপারি গাছ দোলে এভাবে, কিন্তু ভেঙে যায় না। ওই ঝড়কে মোকাবেলা করে সে টিকে থাকে। তো ভোলার, শুধু ভোলা নয়, উপকূলীয় অঞ্চলের মানুষগুলো ঠিক এইরকম। এবং ভোলাতে একজন বিখ্যাত গীতিকার ছিলেন, যিনি স্বাধীন মেলার ভেতরে কাজ করেছেন। উনি আমাকে এই যে উদাহরণটি আপনাকে দিলাম যে হাসান, ঢাকায় এসছো, সুপারি গাছের মতো দুলবে, মচকাবে না, ভাঙবে না। ওনার নাম শ্রদ্ধা শহীদুল ইসলাম। স্বাধীন মেলা বেতার কেন্দ্রের সবশেষ গান, যেটি শুরু করেছেন আমাদের শ্রদ্ধা সুজয় শ্যামদা। কিছুদিন আগে তিনি প্রয়াত হলেন। বিজয় নিশান উঠছে ওই। আমরা যেহেতু সুজয় শ্যামের কথা এলো, বিনম্র শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করতে চাই। এই চেয়ারটিতে আমরা আসলে তাকেও পেয়েছিলাম।
তিনি আহা, আমাদের সাথে আহা, আমাদের আয়োজনে খুবই শ্রদ্ধেয় জন, অনেকবার প্রাণের এসেছেন। মানুষ ছিলেন। তিনি এই যে- আমাদের গান শুনেছেন এবং সবশেষ যে অনুষ্ঠানে তিনি এসেছিলেন সেখানেও তিনি বিজয় নিশান উঠছে ওই গানটি দুলাইন আমাদেরকে গিয়েও শুনিয়েছিলেন। গল্প করতে গেলে আসলে একটা অনেক দীর্ঘ সময় সময় লাগবে। আমাদেরকে বসতে নিশ্চয়ই। হবে হাসান ভাই, একদম শেষ নিশ্চয়ই। পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছোট্ট করে একটু জানতে চাই। প্রথম হচ্ছে পরিবার, তারপর সমাজ, তারপর দেশ বা রাষ্ট্র, তারপর পৃথিবী। আমি আসলে পৃথিবীর নাগরিক। আমার আইডল হচ্ছেন নজরুল, যিনি একটি মানুষ এক জীবনে যা যা করা যায় তিনি সব কিছু করার চেষ্টা করেছেন। কবিতা লিখেছেন, গান লিখেছেন, গান গেয়েছেন, অভিনয় করেছেন, সাংবাদিকতা করেছেন, রাজনীতি করেছেন এবং একজন রোমান্টিক প্রেমিক মানুষও ছিলেন, অসংখ্য প্রেম করেছেন। এবং সেই সময় আপনি ভাবেন অবিভক্ত ভারতবর্ষে একটি মানুষ বিয়ে করলেন প্রমীলাকে, প্রমীলা দেবী তার ধর্ম পালন করলো, নজরুল তার ধর্ম পালন করলেন এবং তার সন্তানদের নামগুলো দেখেন। কাজী সব্যসাচী, ভাবা যায়? তার পুত্র বুলবুল যখন মারা যায় দাফন করতে পারছেন না টাকার অভাবে। সে সময় তিনি একটা লেখা গান লিখে ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, তার বুলবুল মানে বুলবুলি, খুব মিষ্টি একটি গান। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে করুণ চোখে চেয়ে আছে সাঝের ঝরা ফুলগুলি, আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে। কান্না আসে যে একটা মানুষ, এত বড় মাপের একজন মানুষ যার সন্তানকে সমাধিস্থ করবে, কবরস্থ করবে, দাফনের কাপড় টাকা নেই তার কাছে, বাইরে গিয়েছেন টাকা সংগ্রহ করেন, দাফন করেছেন, যাই হোক সেগুলো অন্য কথা। তো এই মানুষগুলো যেই জাতির একটা পতাকাবাহী, ঝান্ডাবাহী হয়, সেই দেশের সেই অঞ্চলের মানুষের এই যে বিভেদ, বৈষম্য, এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে, যারা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। আমার মনে হয় যে এইসব বৈষম্য, বাধা, বিপত্তি সবকিছুকে ছাপিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে এসেছি এবং সেটা আমরা অর্জন করেই ছাড়বো নিশ্চয়ই ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেই সম্ভাবনা দেখছি। আপনাকে পেয়ে খুবই ভালো লেগেছে হাসান ভাই। আরো আড্ডা দিতে পারলে আর অনেক কিছু জানতে পারতাম, আরো নানানভাবে সমৃদ্ধ হতে পারতাম নিঃসন্দেহে। আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে। আপনার জন্য শুভকামনা এবং বাংলা ভিশন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের প্রিয় চ্যানেল। আমার অনেকগুলো শুভাকাঙ্ক্ষী আপনাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত কাজ করছে তারা। আমি এই বাংলা ভিশনের আরও বিস্তার, আরও বিস্তৃতি এবং আরও বেশি মানুষের হৃদয়কে আকর্ষণ করুক সে প্রত্যাশা রাখব এবং পজিটিভ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আমাদের সকল শ্রোতা দর্শক যেন বাংলা সঙ্গীতের প্রতি, বাংলা বইয়ের প্রতি, বাংলা ভাষার প্রতি আরও বেশি দরদি হন, আমার সেই প্রত্যাশা থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ লেখক H.G. ওয়েলসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সভ্যতা হলো শিক্ষা ও বিপর্যয়ের মধ্যকার প্রতিযোগিতা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।